তুমি যতই পড়াশোনা করো তোমার তো বিয়ে হবেই, ঘর সংসার করতেই হবে। মানে বাড়ি যারা সামলায় শুধু তাদের একটা বড় দায়িত্ব, থ্যাঙ্কলেস জব এটা, যেটা আমাদের মারা করে এসছে হয়তো, বিয়ে করার, সংসার করার, বটে এবার ছেলেদের উপরে তো প্রেশার থাকে প্রোভাইড করার। শিল্পীদের প্রোটেকশন দেওয়াটা মাস্ট। এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে রোজগার হয়, এখানে টার্ন ওভার আছে, এখানে দিস ইজ আ ব্রেড অ্যান্ড বাটার আমাদের। সেখানে তাহলে আমরা যদি প্রোটেকশন না পেয়ে কাজ করতে যাই তাহলে আমাদের তো মাথার মধ্যে সারাক্ষণ চলতে থাকবে যে বাবা এই শটটা দিতে যাবো না। তো ওয়েস্ট ইন্ডিয়ান টিমকে ফেস করতো, তখন তো হেলমেট ছিল না, উনি ভয় পেয়ে বাড়িতে বসে থাকলে হতেন সুনীল গাভাস্কর। তারপরে এলো হেলমেট। সো প্রত্যেকটা টেকনোলজি ইমপ্রুভ করেছে সব জায়গায়, যার জন্য পরবর্তীকালে সচিন সৌরভ যখন খেলেছে তাদের তো এই সমস্যাগুলো ফেস করতে হয়নি। ছেলে মেয়ে, তৃতীয় লিঙ্গ, সবার, ইভেন বয়স জ্যেষ্ঠ যারা, তারাও কিন্তু এরকম হয় চুলে পাক ধরে গেছে মানে তোমাকে সন্ন্যাস ধর্ম নিয়ে নিতে হবে। ইটস নট দ্যাট। এখানেও আমাদের বহু হয়ে যায়, আমরা বহু এক্সপেক্ট করতে থাকি। আচ্ছা ও আমার বয়ফ্রেন্ড, তার মানে তো ও এখন আমার সঙ্গে আছে মানে এখনও ফোনে অন্য কিছু করতে পারবে না, ফোনটাকে সরিয়ে রাখতে হবে, আমি প্রায়োরিটি। আচ্ছা কোথায় যাচ্ছে, কি খেলো, কার সঙ্গে গেল, ফোনটা একটু চেক করা। সম্পর্ক গ্রো অনলি তখনই হতে পারে যদি দুজন দুজনের প্রতি রেসপেক্ট থাকে, শ্রদ্ধাটা খুব দরকার সম্পর্কে। তাহলে বিবি পায়রা ছবি নিয়ে এই মুহূর্তে আড্ডা আমাদের সঙ্গে রয়েছেন পাওলি দাম। বুঝতেই পারছেন পোস্টার দেখে যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, আর এই সময় দাঁড়িয়ে এই বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কথা বলি কিন্তু আদেও কি উইমেন এম্পাওয়ার্ড বলে মনে হয় তোমার, পাওলি? দেখো, শুধু মানে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বললে শুধু মেয়েদের কথা বললে হবে না, একসাথে পুরুষদেরও এম্পাওয়ার্ড হতে হবে। তো আমি হিউম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলবো, তবেই মেয়েরাও এম্পাওয়ার্ড হবে। সো আমার মনে হয় বিবি পাড়া ফেমিনিস্ট ছবি অনেকে বলবে, বাট ফেমিনিস্ট হয়েও ওটা ঠিক ফেমিনিজমের মধ্যে পড়ে না, ফেমিনিস্ট নয় অ্যাকচুয়ালি। কারণ সবার কথা বলা হয়েছে, ভিকটিমস আর নট অনলি উইমেন। দেবু যে চরিত্রটা করেছে, রনিন্দ করেছে, সেই চরিত্রটাও ভিক্টিমাইজড। সো ছেলে মেয়ে দুজনেই ভিকটিম যেখানে। আর নারী স্বাধীনতার কথা যদি বলি, নারী স্বাধীনতা সিনেমাতে বিভিন্নভাবে এসছে যবে থেকে সিনেমা তৈরি হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা কঠিন বিষয়, যেটা আগের হতো খুব কঠিন বিষয় কঠিন করে দেখানো, যেটা সচরাচর হয়ে থাকে, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কঠিন কথা সহজভাবে বলা, যেটাকে আমরা ডার্ক কমেডি বলি, ওই জনরাটা অ্যাকচুয়ালি আমাদের বাংলায় যে খুব একটা হয় তা নয়, বাট বিবি পায়রা ইজ এ রেভলিউশন ইন দ্যাট। সো আমার মনে হয় অর্জুন দত্ত পরিচালিত, প্রদীপ কুমার নন্দী প্রযোজিত, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ছবি আজকের দিনে, ডেফিনেটলি খুব প্রাসঙ্গিক। আর আমার মনে হয় প্রাসঙ্গিকতাটা কোথাও একটা শুধু আজকের দিনে আবদ্ধ নয়, 10 years 15 years ডাউন দ্য লাইনও বিবি পায়রা প্রাসঙ্গিক থাকবে। আর আমার সত্যি কথা সবসময় সিলেকশন অফ স্ক্রিপ্ট জায়গা থেকেই আসে, যেখানে আমার মনে হয় একটা সিনেমার আর্কাইভাল ভ্যালু আছে। একটা সিনেমা শুধু আজকের দিনে দাঁড়িয়ে লোক দেখছে বলে তাদের মনে হচ্ছে ঠিক, সেটা 15 বছর 20 বছর বাদে তার কতটা রেলেভেন্স থাকবে। সেই আই অলওয়েজ সিলেক্ট স্ক্রিপ্ট ইন আ ওয়ে যে আমার মনে হয় যে এইটা শুধু আজকের নয়, জেনারেশন টু কাম তাদেরকেও একটা কথা বলে যাবে, একটা বার্তা দিয়ে যাবে। তো আমরা মানে যেই দুটো চরিত্র খুব গুরুত্বপূর্ণ চরিত্র, যাদের উপর সিনেমাটা পুরোটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ঝুমা আর শিউলি, যে দুটো চরিত্র সাবাবসের মহিলা, তারা মানে মফস্বলের একটা মানে দুজন মানুষকে দেখানো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা এলআইজি গ্রুপে বিলং করে, লো ইনকাম গ্রুপ। আমি যে ধরনের চরিত্র এখনো পর্যন্ত করে এসেছি, দে আর অল ভেরি ইন্ডিপেন্ডেন্ট ওমেন। আর ইন্ডিপেন্ডেন্ট ওমেন মানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, মানে অর্থনৈতিক স্বাধীনতার কথা যেটা বলা হয়। অর্থনৈতিক স্বাধীনতা সব থেকে বেশি জরুরি যে কোনো মানুষ এম্পাওয়ার্ড হওয়ার জন্য। আর ঝুমা এমন একটা চরিত্র যেটা অর্থনৈতিকভাবে স্বাধীন নয়, মানে সে ডিপেন্ড করছে তার হাজব্যান্ডের উপর। সেই কারণে ডায়লগগুলো আছে যে আমরা 12 ক্লাসও তো পাশ করিসনি, কে বিয়ে করবে, মানে তথাকথিত ওই স্টিরিওটাইপ অফ উইমেন ইন সার্টেন ওয়ে। মানে মেয়ে মানেই তো ঠিক আছে তুমি যতই পড়াশোনা করো তোমার তো বিয়ে হবেই, ঘর সংসার করতেই হবে।
প্রচুর পড়াশোনা করেছে এবং চাকরিও করছে, তবে বিয়ের পরে সেই কিন্তু সেই মানুষটাকে ভালোবেসে এসে ঘরে থেকে গেল, পরে আবার তার থেকেই কথা শুনছে যে এই তো ছেড়েই দিলি, সেই তো বাড়িতেই আছিস। দ্যাটস এ হিপোক্রেসি অফ আর সোসাইটি। সেই কারণে আমার এরকম অনেক আশেপাশে দেখা অনেক মহিলারা, মেয়েরা বিশেষ করে, যে তারা অসম্ভব শিক্ষিত, মানে তারা খুব ভালো কোয়ালিফিকেশন নিয়ে পাশ করা, কিন্তু তারা শুধু বাড়ির চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটা কথা বারবার বলি, হোম মেকার এই শব্দটা, মানে বাড়ি যারা সামলায় শুধু, তাদের একটা বড় দায়িত্ব, থ্যাঙ্কলেস জব এটা, যেটা আমাদের মারা করে এসছে হয়তো, কিন্তু তারপরেও আমি বলবো আমার মা কিন্তু সংসার সামলানোর সাথে সাথে মা গান গেয়েছেন, মা গান শেখান, মা এনজিওতে গান শেখান, বাচ্চাদের অনেক রকমভাবে গান শেখান। এখনও মার বাড়িতে একটা ট্রুপ আছে, বিভিন্ন জায়গায় মা কালচারাল অ্যাক্টিভিটিস করে। সো একটা কোনো দিক থাকবে কারোর, যেটা একটা উপার্জনের জায়গা তৈরি করে দেবে, যাতে তুমি স্বনির্ভর হও। স্বনির্ভরতা খুব প্রয়োজন আমার, আই থিঙ্ক সো। আজকে ঝুমা কিন্তু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়। সো আই থিঙ্ক এই ধরনের চরিত্র, এটা আমার প্রথম অ্যাপ্রোচ করা, মানে সামবডি যার স্বল্প বুদ্ধি, স্বল্প শিক্ষা, রোজগার নেই, সে পড়া তো একটা সময় পিসির সাথে, কিন্তু তারপর সরকারি চাকরি, হয়তো একটা ছোট্ট গাড়ি, এসব দেখে সিকিউরিটি ডেফিনেটলি, মানে মহিলারা তো বিয়েটা করে, বেশিরভাগ মেয়েরা বিয়ে করে হচ্ছে সিকিউরিটির জন্য। অ্যাকচুয়ালি কি সিকিউরিটি আমরা পাই, নাকি আমরা কি করে আরেকজনের উপর ডিপেন্ড করে সিকিউরিটি চাই? সো এই প্রশ্নগুলো তুলে দেয়, আজকে এই প্রশ্নগুলো আমরা করতে পারছি 2026-এ দাঁড়িয়ে, আর সেই কারণেই বিবি পাড়ার মতো সিনেমা হচ্ছে। এত সুন্দর লেখা, মানে যেভাবে মানে লিখেছে প্রত্যেকটা চরিত্র, আমার মনে হয় এগুলো খুব, তুমি দেখতে পারবে দৈনন্দিন জীবনে, এভরিডে লাইফে তুমি এগুলো, এই চরিত্রগুলো দেখেছো, তোমার মনে হবে না এই চরিত্র তুমি হয়তো দেখোনি, একটা মানে কোথাকার এলিয়েন একটা চলে এসছে, সেটা কিন্তু নয়। জগন্নাথ দে চরিত্র করেছে, সেটাও খুব ইন্টারেস্টিং। এখান থেকে যে প্রশ্নটা আসছে যে কেন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, কেন মেয়েদের স্বাধীনতা নিয়ে এত কথা বলা হবে, তাহলে ইকুয়ালিটি কোথায়? ছেলেরাও তো কোথাও গিয়ে একটা অনেক রকম কিছু ফেস করে, এই বিষয়গুলো আসে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু মেয়েদের নিয়ে কথা বলা হচ্ছে, কেন বলা হবে? কোথাও তো ইকুয়ালিটি বলছি, আবার অন্যদিকে মেয়েদের স্বাধীনতা, মেয়েদের সমস্যা নিয়েই শুধু অকপট। দেখো, একটা বিষয় হচ্ছে যে আমরা যতই বলি যে আমরা স্বাধীন হয়ে গেছি, সংখ্যাটা বড্ড কম। মানে পেট্রিয়ার্কিকে তো আমি একদিনে উপড়ে ফেলে দিতে পারবো না, ওটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে। কিভাবে রন্ধ্রে রন্ধ্রে? সেটা হলো যে এই যে, আমি এটা সবসময় বলি, আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করে বলে ফেমিনিজম শব্দটা আমার কাছে আলাদা করে আর কোনো, মানে সেভাবে কোনো ভ্যালিউ রাখে না। কারণ আমি বিশ্বাস করি ইকুয়ালিটি মানে কি, আমি যদি ইকুয়ালি বিশ্বাস করি তাহলে আমি ফেমিনিজম বলছি কেন? মানে আজকে ফেমিনিজমের নামে, মানে অফকোর্স একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে, আজকে ফেমিনিজমের নামে আমরা সিউডো ফেমিনিজম বা রিভার্স ফেমিনিজমের কথা বলি, সেটা তো বুঝতে হবে আমাদের। আমি যদি ইকুয়ালি চাই তাহলে তো ছেলে মেয়ে দুজনকেই প্রয়োজন। আর এই যে সোসাইটাল একটা প্রেশার থাকে, মেয়েদের উপর যেরকম প্রেশার থাকে তাড়াতাড়ি বিয়ে করার, সংসার করার, বটে, এবার ছেলেদের উপরও তো প্রেশার থাকে প্রোভাইড করার। তো আমি কেন মানে পুরুষতন্ত্রকে সবসময় দোষ দেব? তা নিজের হাতে না, অবশ্যই, মানে তোমার যদি মনে হয় পুরুষতন্ত্র ভাঙতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট, যে না আমি ওর উপর প্রেশার দেব না, বা আমি হয়তো আমি আমার জায়গাটা আমার মতো করে করব, আমি ইকুয়ালি প্রোভাইডের জায়গায় নিয়ে আসব, মানে আমিও সংসারের পার্ট, আমি ঘরও সামলাবো, বাইরেও সামলাবো। আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের মহিলাদের আইডলাইজ করি অ্যাকচুয়ালি, আমরা সেটা, মানে ইটস আ রোম্যান্টিক বিষয় একটা, যে মেয়েটা বাড়ি দারুণ সামলাচ্ছে, বাইরেও দারুণ সামলাচ্ছে। বেশিরভাগ ছেলে কিন্তু ওরকম চায়। কিন্তু ছেলেরা কিন্তু আবার সেরকম হতে চায় না, যে আমি বাড়িতে ফিরে সবার জন্য রান্না করব, ওটা তো মেয়েদেরই কাজ, আমরা কেন করব? এই বিষয়গুলো এখনো হয়তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও থেকে যাচ্ছে বলেই হয়তো এই স্টিরিওটাইপ আছে। একদম মানে মুছে গেছে সেটা তো নয়, সেটা হতেও পারে না।
100 ইয়ার্স ধরে যা যা চলে আসছে তথাকথিত যে বিষয়পত্রগুলো, সেগুলো তো তুমি হঠাৎ করে এসে তোমার কথা উল্টে যাবে, সে তো হতে পারে না। বাট হ্যামারিংটা দরকার। এই হ্যামারিংয়ের জন্যই এই ধরনের ছবি, বিবি পায়ের মতো ছবি আরও হওয়া দরকার। তবে ওই কনস্ট্যান্ট একটা মাথার মধ্যে চলতে থাকবে যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ছবিতে এই কথাটা হয়েছিল তো, ওই ছবিতে এই কথাটা হয়েছিল তো, এই বিষয়গুলো খুব আমার মনে হয় আলোচনার একটা ডিবেট তৈরি করে বটেই। সেখান থেকে যদি আসে একটু শুটিংয়ের স্পেয়ার নিয়ে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুটিংয়ের হঠাৎ করেই এখন পুরো ইউনিটি, পুরো টলিউড এখন এক, এবং প্রত্যেকেরই এখন একটাই বক্তব্য যে নতুন রুলস নিয়ে আসা হবে এবং আর্টিস্টদের নিরাপত্তা। তোমরা কতটা সেফ, কতটা সুরক্ষিত ফিল করতে? কারণ যখন শুটিংয়ে নামো তোমরাও বলেছো অনেক কিছু ঘটে যেটা হয়তো তোমরা এড়িয়ে যাও। দেখো একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা কাজের না একটা মানে প্যাটার্ন আছে। আর আমাদের কাজে ওই বিষয়গুলো আমি বলবো যে কিছুটা তো রিস্ক ফ্যাক্টর থাকে কিছু কিছু শট আমরা যখন দিই। আর যারা বিশেষ করে ফ্রন্টলাইনার, সেটা হচ্ছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, লাইট ইউনিট, ক্যামেরা ইউনিট, এই 3টে ইউনিট খুব ইম্পর্টেন্ট যে তারা ফ্রন্ট লাইনে থাকে, তারা ম্যাক্সিমাম রিস্ক ফ্যাক্টরে এক্সপোজড থাকে। আর আমাদের সেরকম সত্যি কথা এসওপি আসা উচিত, কারণ আমরা জলে, জঙ্গলে, নদীতে, সমুদ্রে, পাহাড়ে শট দিই আমরা, আমরা আমাদের প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা শট দিই, আর আমরা ঝুঁকি নিই। আমি ফ্যামিলি অ্যালবাম বলে একটা ছবি করেছিলাম 12 বছর আগে, ইনফ্যাক্ট ওটাতেও স্বস্তিকা ছিল। তো লাস্ট শটটা দেওয়ার সময়, লাস্ট শটটা ছিল সেটা হচ্ছে আমার যে ক্যারেক্টারটা, সে মন্দারমণিতে শ্যুট করেছিলাম আমরা, জলের মধ্যে মিশে যাচ্ছে, সে ডুবে যাচ্ছে। আর স্বস্তিকার চরিত্রটা, ওখানে তো কাপল দেখিয়েছিল, পাগলের মতো ওই সমুদ্র তীরে চরিত্রটাকে খুঁজছে। অ্যান্ড বাই দ্য টাইম ওটা ড্রোন শট ছিল লাস্ট শটটা। অ্যান্ড একটা ডুবে যাওয়ার সিকোয়েন্স করতে গেলে তোমার গলা অবধি জলে ঢুকতে হবে, আদারওয়াইজ ওটা ভালো লাগবে না দেখতে। সো একজন আর্টিস্ট, শিল্পী, তার বেস্ট শটটা দেওয়ার জন্য অনেক রকম ঝুঁকি নেয়। অবভিয়াসলি প্রিকশনস ছিল, কিন্তু ঘটতে তো অনেক কিছুই পারতো। তো আমার মনে আছে তীরে যারা যারা ছিল, টেকনিশিয়ান যারা, বিশেষ করে অনিরুদ্ধ দা, আই স্টিল রিমেম্বার, অনিরুদ্ধ এখনও বলে মনে আছে তোর এই শটটা, প্যানিক করছে সবাই। কি ইউনিটি আছে আদৌ? প্রশ্ন, তুমি তো শব্দটা তুমি ব্যবহার করলে, আমায় প্রশ্ন করছো কেন? আমি তো জিজ্ঞাসা করছি, আমি বললে যে সবাই ইউনাইটেড, আমি বলেছি, আমি তো এখনো বলেছি যে এই মুহূর্তে পুরো টলিউড ইউনাইটেড। আমি না এটা আমাদের মনে হয়েছে, তোমার কি মনে হয়? তোমরা তো ইন্ডাস্ট্রির, তোমার কি মনে হয় আদেও কি ইউনাইটেড? কোথাও কি এটার কোনো জাস্টিস পাবে? মিডিয়া বাদ দিয়ে ইন্ডাস্ট্রি কোথায়? মিডিয়া তো ওতপ্রোতভাবে জড়িত আমাদের সাথে। হেডলাইন তো তোমাকে আমি দেবো না, তুমি তো দিয়েছো অলরেডি। না ঠিক আছে, আমি প্রশ্নটা আবার পরে আসবো অন্যভাবে। তো আমার মনে হয় একটা জিনিস, আমরা যতই মজা যাই করি না কেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা আমাদের কলা কুশলী এবং শিল্পীদের প্রোটেকশন দেওয়াটা মাস্ট। এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে রোজগার হয়, এখানে টার্নওভার আছে, এখানে দিস ইজ আ ব্রেড অ্যান্ড বাটার আমাদের। সেখানে তাহলে আমরা যদি প্রোটেকশন না পেয়ে কাজ করতে যাই, তাহলে আমাদের তো মাথার মধ্যে সারাক্ষণ চলতে থাকবে যে বাবা এই শটটা দিতে যাব না, এটা রিস্ক আছে। আগুনে ঝাঁপ দেওয়া, অনেক কিছু, আমি তো প্রচুর কিছু করেছি। নাটকের মতো যখন শ্যুট করেছিলাম কেয়া চক্রবর্তীর বায়োপিক, সেখানে যখন দেখানো হচ্ছে যে ফলতায় শ্যুট করেছিলাম আমরা মার্চ এন্ডে, এই তখন কালবৈশাখীর টাইম। সো হাই টাইড এইসব তো ছিলই, কিন্তু আমার যখন লাস্ট সিকোয়েন্সটা আছে যে ভেসে যাচ্ছে, উনি তো শট দিতে গিয়ে শুটিং করতে গিয়ে উনি জলে পড়ে ওনার মৃত্যু হয়েছিল। এবার সেখানে অনেক রকম বক্তব্য আছে অনেকের, তার মৃত্যু নিয়ে আমি সেই কথাটা ঢুকছি না ওই ব্যাপারে। সেটা হলো যখন শটটা দিয়েছিলাম সেই সময় হারনেস ছিল, সেই সময় ডুবুরি ছিল, সেই সময় একটা ছোট্ট নৌকা ছিল, প্লাস লাইফ জ্যাকেটস ছিল, এন্টায়ার টিম যারা যারা আমার কাছে আসছিল। শটটা তো আমায় দিতে হয়েছিল। এবার হাইটাইডে কি হচ্ছে, ওই হারনেসের সাথে আমাকে
মানে স্রোতে একটু মাছ গঙ্গা অবধি নিয়ে আসছে, তখনই প্যানিক শুরু হয়ে যাচ্ছে। সো এইগুলো আমরা তো করি আমাদের শটে সময়, বিকজ ইট ইজ রিকোয়ার্ড। ধরো অ্যাকশন সিকোয়েন্স করা গাড়ি নিয়ে, আমি অঙ্কুর অরোরা মার্ডার কেস বলে একটা হিন্দি ছবি করেছিলাম, সেখানে জিপ চালিয়েছিলাম আমি অ্যাকশন সিন করতে গিয়ে। সো আমরা কালিতে একটা সিকোয়েন্স করেছিলাম, আর সেখানে বানতলায় শ্যুট হচ্ছিল। এবার বানতলার রাস্তাগুলো এরকম ঘুরে 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 সিকোয়েন্সটা হচ্ছে আমি ট্রান্সে চলে যাচ্ছি। রাইটার লেখার সময় মাথাতেও ঘোরে না। লেখার সময় তো লিখে দেয় অনেক কিছু, ট্রান্সে তো যেতে হয় অভিনেতাদের। এবার সেই ট্রান্সে যাচ্ছি, আমার সাথে সাথে আমার সামনের যে গাড়িটা ছিল সেখানে ওয়াকি রাখা ছিল, আমাদের কাছে ওয়াকি রাখা ছিল। আমার শুধু একটাই বলা ছিল, আমার 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 শুধু একটাই বলা ছিল যে যখনই টার্ন আসছে একটা করে জাস্ট বলে দেওয়া দেয়ার আ টার্ন। এবার সে এমন মগ্ন হয়ে গেছে অন্য গাড়িতে, সে ভুলেই গেল যে দুটো টার্ন আছে। সো একটা টার্ন নিয়ে আমি জানি সোজা যাব, সামনে দেখি একটা পুকুর, প্রচুর বাচ্চা কাচ্চা, একটা মানে ছোট্ট একটা বাঁশের স্টল। তাহলে এখানে বসে থাকতাম। আমার সবার আগে না, আমার সামনে ক্যামেরা ছিল, আমার ক্যামেরা বাঁচাতে হতো আগে। এন্টায়ার টিমের আই এম ভেরি শিওর ইন্স্যুরেন্সের কথা কেউ ভাবে না। আমি মনের মানুষের সময় যখন মেজর আমার আউটডোরে একটা বাংলাদেশে যখন আমাদের অ্যাক্সিডেন্ট হলো, আমার যিনি হেয়ার ড্রেসার, মাও ছিল সঙ্গে একই গাড়িতে। আমার হেয়ার ড্রেসার, ও তো এখনও বেল্ট পরে কাজ করতে হয় ওকে, ওটা স্পাইনাল কর্ড মানে এন্টায়ার স্পাইন অপারেশন হয়েছিল। আমি তখন প্রথম জানতে পেরেছিলাম যে ইন্স্যুরেন্স মানে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স করে আসতে হয় না, আমাদের তো প্রোডাকশন থেকে তখন করেনি। এখন সেটা নিয়ে আলোচনা চলছে। মানে 2026 এসে দাঁড়িয়ে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এন্টায়ার পৃথিবী খেলা করছে, আমরা ঠিকঠাক খেলতে পারছি না। কিন্তু মানে আমি টেকনোলজি কেন আমরা ইউজ করব না? টেকনোলজি ইউজ করতে আমাদের গ্রিন স্ক্রিন স্টুডিও নেই, আমাদের লোডার নেই। তুমি তো বাইরেও কাজ করেছো এবং এখানেও কাজ করেছো, পার্থক্য কি দেখতে পাও? সবসময় আমি বলে এসেছি, বিষয়টা কেউ বুঝতে পারে না। বাজেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে এইগুলোও পড়ে। আউটডোরে যখন যাব, আমরা তো অনেক সিনিয়র সিটিজেন নিয়ে, বাচ্চাদের নিয়েও কাজ করি, আমাদের কোনো অ্যাম্বুলেন্স থাকে না, আমাদের একটা সিপিআর দেওয়ার বেসিক ডক্টর বা নার্স থাকে না, অনেক সময় বরফও থাকে না। তারপরে ইন্স্যুরেন্সেস বেসিক, এগুলো করতে হবে। আর একটু আমাদের টেকনোলজিটাকে যদি আমরা একটু আপগ্রেড করতে পারি, তাহলে অনেক ভালো কাজ হবে আর পিসফুলি হবে, এত সমস্যা নিয়ে কাজ হবে না। আর একটা জিনিস আমি বলি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি তো একটা কাজে তোমাকে বললাম ওয়াকি আছে, আমাদের এখনও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের চলই নেই মানে ওয়াকি ইউজ করার। তুমি যে কোনো প্রদেশে গিয়ে কাজ করো, যে কোনো ভাষায় কাজ করো, ওয়াকি ইজ মাস্ট। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরগুলোর আফটার মানে একটা গোটা প্রজেক্ট শেষ হওয়ার পর তাদের তো গলা চলে যায়, তাদের চিৎকার করতে হয় কোনো কিছু জানাতে গেলে। এখানেই কথা হচ্ছে যে এত কিছু সমস্যা এই মুহূর্তে বহু আর্টিস্ট রয়েছেন যারা বলছে, তবে এতগুলো দিন বলেনি কারণ তাদের প্রশ্ন করেছি আমরা, ওদের একটাই বক্তব্য যে কাজের অনিশ্চয়তা একটা, আমরা বলবো তারপরে কাজ যদি মানে আমরা বলবো এই শটটা আমরা দিতে পারছি না, অন্য কেউ এসে করে দেবে, তাহলে কোথায় কাজ? তাহলে তো সেই আমার শটটা অন্য কেউ দিচ্ছে। আমি যখন কোনো এটাও একটা ভুল কথা আমার মনে হয়, যদি শট দেবো কিনা সেটা নয়, তোমার প্যাশন থাকতে হবে প্রথমত। আজকে যখন সুনীল গাভাস্কর ওয়েস্ট ইন্ডিয়ান টিমকে ফেস করতো, তখন তো হেলমেট ছিল না, উনি ভয় পেয়ে বাড়িতে বসে থাকলে হতেন সুনীল গাভাস্কর? তারপরে এলো হেলমেট। সো প্রত্যেকটা টেকনোলজি ইমপ্রুভ করেছে সব জায়গায়, যার জন্য পরবর্তীকালে সচিন সৌরভ যখন খেলেছে তাদের তো এই সমস্যাগুলো ফেস করতে হয়নি। সো আমরা আপগ্রেড কেন করতে পারছি না? আর এই বক্তব্যগুলো ওরকম নয় যে তুমি একটা ভালো শট, যেটা তোমাকেও মনে হবে যে হ্যাঁ, তোমারও মনে হবে শিল্পী হিসেবে না এই শটটা আমি দেবো। আমার কিন্তু কোনোদিন এরকম মনে হয় না যে এটা আমি দেবো না। ওটা দিতে গেলে কি কি জিনিসের প্রয়োজন সেটা থাকতে হবে, নইলে ওটা হবে না। কি করে হবে? প্র্যাকটিক্যালি পসিবল না।
ছবি নিয়ে একটু ফিরি। আমরা একটা জায়গায় দেখেছি যেখানে তুমি আর স্বস্তিকাদি রয়েছো, সেখানে একটা পার্টি সিন রয়েছে এবং সেখানেও একটা বলা হচ্ছে যে বাড়ির বউ এইভাবে পার্টি করছে, মানে এই যে একটা একটা মানে বাড়ির বউ মানে সে বাড়িতেই থাকবে, সে কেন বাইরে গিয়ে পার্টি, এই যে একটা স্টিরিওটাইপ মেন্টালিটি, এই যে একটা পার্টি কোনটা ছিল? মানে ড্রিঙ্কের একটা সিন ছিল। হ্যাঁ, পাবে গেছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে একটা সিনারিও একটা বলে দেওয়া যে না বাড়ির বউ তো ঘরেই থাকবে, কেন সে মানে সে নিজের মতো লাইফটা এনজয় করতে পারবে না, তার একটা নিজস্ব একটা চার দেওয়াল রয়েছে, সেখানেই সে এনজয়। এই যে বিষয়গুলোকে নিয়ে কি আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এরকম অনেক বাড়িতে দেখেছি যারা পাব বিষয়টাকে না পাবে তো ওই জন্য এই সিনটা লেখা, ওই জন্যই সিনেমা ইজ রিফ্লেকশন অফ লাইফ, তাই তো? আমি যদি চাই আমার দর্শক প্রোগ্রেসিভ কিছু দেখুক, তাহলে তো তাদেরকে দেখাতে হবে নতুন কিছু। এইটা দেখে কিন্তু অনেকে বলেছে, তুমি যে কথাটা বললে, অনেকে বলেছে বা এই সিনটা কিন্তু দারুণ, দুজনে মিলে গেছে পাবে, দুজনে মিলে পাবে গেছে, তোয়াক্কা করে না, যেখানে চারদিকে পুরুষ বসে আছে, তোয়াক্কাই নেই। এই তো ঝুমা ওখান থেকে অর্ডার করছে, এই দিয়ে যাও, একটা একটা করে সাপ্লাই আসছে, হাসছে, মজা করছে। বাট দ্যাটস তো, সেই কারণেই কিন্তু ওই সিনটা লেখা যে এটা হতে পারে আর এটা হওয়া উচিত। সবার ইকুয়াল রাইট আছে, ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ সবার, ইভেন বয়স জ্যেষ্ঠ যারা, তারাও কিন্তু এরকম মানে চুলে পাক ধরে গেছে মানে তোমাকে সন্ন্যাস ধর্ম নিয়ে নিতে হবে, ইটস নট দ্যাট। এটা অ্যাগেন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল যে সে কী চায় জীবনে। বাট আমার মনে হয় ইটস টাইম যে আমরা হিউম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলি। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলবো না সোশ্যাল মিডিয়া তোমার কাছে তুমি কিভাবে দেখো, তবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মন্তব্য ভালো খারাপ সমস্ত শুনেছো, কিভাবে বিষয়গুলোকে নিয়ে প্লে করো যখন নাকি পাত্তাই দাও না? কোনটা? পাত্তা দিই না, বিশ্বাস করো। কে কি বললো তার ফ্রি টাইমে, আমি তো নাও ফ্রি থাকতে পারি, আমার একদম ফ্রি টাইম নেই এইসব আজে বাজে জিনিস দেখার। আর আর মানে সোশ্যাল মিডিয়াটা না একটা অন্য বিষয়, একটা পুরো মানে একটা অন্য জগৎ, সেখানে কত কিছু ক্রিয়েট করা হয় সোশ্যাল মিডিয়ার জন্য। ওই কনজামশনটা সামহাও আমার মনে হয় যেটা আমাকে পিছিয়ে নিয়ে যাবে। তার থেকে আমি দুটো ভালো ছবি দেখবো, বই পড়বো, কাজে দেবে। একদম আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে পজিটিভ থাকার যদি দুটো মন্ত্র বলি, টিপস দর্শককে দিতে চাও, তাহলে কি হবে? ভালোবাসা সবার প্রতি, সবার আগে নিজের প্রতি। ভালোবাসা যদি আঘাত পায়, নিজের প্রতি কি করে আঘাত পাবে? ভালোবাসা যে নিজেকে বাঁচতে পারে সে তো অন্য কাউকেও বাসবে, সেই ক্ষেত্রে ভালোবাসা নিজেকে আগে বাসবে, সে অন্য কাউকে ভালোবাসতে গিয়ে কোনোদিন আঘাত পাবে না, হতেই পারে না। কেন মনে হচ্ছে? না না, ইটস বুঝবে যেটা আমি বলছি, সবকিছু তো। আমি ধরো নিজেকে ভালোবাসি, সেক্ষেত্রে আমি তো অন্য কাউকে ভালোবাসতে গিয়ে সেই ইন্টেন্সলি যদি তাকে ভালোবাসি, আমি তো সেখানে আঘাত পেতেই পারি। কেন তুমি আঘাতই পাবে, তার কি মানে আছে? আঘাত পাওয়ার তো দেখো, আর একটা জিনিস হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে দুটো মানুষ তো একরকম নয়। তুমি যেটা এক্সপেক্ট করছো, অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এক্সপেকটেশনও আমাদের বহু হয়ে যায়, আমরা বহু এক্সপেক্ট করতে থাকি। আচ্ছা ও আমার বয়ফ্রেন্ড, তার মানে তো ও এখন আমার সঙ্গে আছে মানে এখন ও ফোনে অন্য কিছু করতে পারবে না, ফোনটাকে সরিয়ে রাখতে হবে, আমি প্রায়োরিটি। আচ্ছা কোথায় যাচ্ছে, কি খেলো, কার সঙ্গে গেল, ফোনটা একটু চেক করা। দিজ আর আই থিঙ্কস এগুলো অনেক সমস্যা নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের একটা স্পেস দরকার গ্রো করার জন্য। আর যে কোনো সম্পর্ক গ্রো অনলি তখনই হতে পারে যদি দুজন দুজনের প্রতি রেসপেক্ট থাকে। শ্রদ্ধাটা খুব দরকার সম্পর্কে, তাহলে ভালোবাসাটা তো ওরমভাবে, হোয়াট ইজ লাভ? ইটস আই থিঙ্ক হ্যাঁ, তাহলে প্রয়োজন যদি হয় তাহলে তো সমস্যা একটু মানে খুনসুটি, ঝগড়া, আর্গুমেন্ট, ডিসকোর্স, সেটা তো নর্মাল যে কোনো সম্পর্কে। মানে দুটো মানুষ তো ক্লোন নয় যে একই রকম বিহেভ করবে, তাহলে তো খুব বোরিং হয়ে যাবে। মানে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে তবেই কিন্তু মানুষ গ্রো করে। সব যা বলছে হ্যাঁ 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 স্যার, হয় না, সেটা হবে না, সেটা হতেও পারে না। আই থিঙ্ক ভালোবাসাটা খুব প্রয়োজন, প্যাশন খুব প্রয়োজন, কম্প্যাশন খুব প্রয়োজন। একে অপরের একটু ভাবা যে ও কেন কথাটা বলছে, কিসের জন্য বলছে,
এটা আই থিঙ্ক অ্যাকসেপ্টেন্স অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিপস জানতে চেয়েছিলাম দুটো, একটা তো বললে ভালোবাসা, আর এত কিছু বলে দিলাম, ওটা তো শুধু সম্পর্কের উপর। প্রশ্নটাই ভুলে গেছি। যে আজকের দিনে সব কিছু এই যে নেগেটিভিটি সব কিছুকে সরিয়ে রেখে কিভাবে পজিটিভ থাকার দুটো টিপস যদি তোমার কাছে। আমার আর একটা জিনিস মনে হয় যে পজিটিভ থাকা না পুরোটা নিজেরও ওপর, মানে আমি কি নেগেটিভিটিটা নিতে চাই একটা ম্যাটার থেকে, না আমি পজিটিভ জিনিসটা দেখতে চাই। আমি আমার পার্সপেক্টিভটাই জীবনে ওরকম নয় যে যেখানে আমি নেগেটিভলি কিছু একটা ভাববো। নেগেটিভ তো ভাবা যেতেই পারে। আর হয়তো আর একটা জিনিস, আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্যক্তিগতভাবে দূরে থাকি, হয়তো সেই কারণে শান্তি বজায় থাকে। শান্তি বজায় রাখা নিজের কাছে। সার্কাস্টিক, যেটা বুঝতে পারলো, একটা করে কথা বলছে আর চোখে দেখে শেষ করতে হচ্ছে। 10th রিলিজ হয়ে গিয়েছে বেবি পায়রা, পায়রা তো অলরেডি উঠছে, তবে আরেকবার জানিয়ে দাও রিলিজ কবে হয়েছে এবং কি কি থাকছে ছবির মধ্যে। ছবির মধ্যে সব থাকছে, মানে এন্টারটেনমেন্ট বলতে যেটা বোঝায় সব রকম এন্টারটেনমেন্ট আছে। এটা কমেডি ছবি, ডার্ক কমেডি অবশ্যই, কিন্তু ভরপুর মশালা আছে, কমপ্লিট প্যাকেজ। সবার খুব ভালো অভিনয়, দারুণ স্ক্রিপ্ট। আমি তো ভালো ভালো বলছি আমার ছবি, সে কারণেও সেটা ছাড়াও আমার মনে হয় যে ছবিটা দেখুন আর সোশ্যাল মিডিয়ায় জানান কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য আমাদের। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।